115 বছরের এক বৃদ্ধ নেতাজির সঙ্গী। সম্প্রতি তার এক দাবিকে কেন্দ্র করে আবারও পুরনো বিতর্ক জোরদার হচ্ছে, যেখানে দাবি করা হয়েছে নেতাজিকে গুলি করে মারার চেষ্টা হয়েছিল। আর সেই দাবি যিনি সামনে নিয়ে এসেছেন নেতাজির বংশের কন্যা। কিসের ভিত্তিতে এই দাবি করছেন বসু পরিবারের ঘনিষ্ঠ রাজশ্রী চৌধুরী? দেখুন, আমি যখন প্রথমে তো সুরেশচন্দ্র বোসের যে ডিসেন্টিয়েন্ট রিপোর্ট, যেখানে সুরেশচন্দ্র বোস ছিলেন নন অফিসিয়াল মেম্বার অফ দ্য শাহনওয়াজ কমিশন এবং নেতাজির বড় ভাই শেষদাদা। তো সুরেশচন্দ্র বোসের আপনারা যদি ডিসেন্টিয়েন্ট রিপোর্ট দেখেন, সেখানে পরিষ্কার লেখা রয়েছে দ্যাট দেয়ার ওয়াজ নো অকারেন্স অফ দ্য এয়ার ক্র্যাশ। শাহনওয়াজ কমিশনটা একটা প্রি ডিসাইডেড কমিশন করা হয়েছিল বাই পণ্ডিত জওহরলাল নেহেরু, যাতে করে কিনা এটা দেশবাসীকে বুঝিয়ে দেওয়া হয় যে নেতাজি ইজ নো মোর। মানে ইট ওয়াজ আ কনকক্টেড কমিশন সেট আপ বাই দ্য দেন নেহেরু গভর্নমেন্ট। তো তার পরবর্তীকালে দেখা যায় যে সেই কমিশনের আউটকামের পরে খোসলা কমিশনেও খুব জোর জার করে প্র্যাকটিক্যালি এটা প্রুফ করানো হয়েছে যে নো হি ডাইড ইন দ্য এয়ার ক্র্যাশ। এবারে জাস্টিস মুখার্জি কমিশন যখন হলো, সেখানে তাইওয়ান গভর্নমেন্ট চিঠি পাঠালো কি যে কোনো এয়ার ক্র্যাশ হয়নি, কেন দেয়ার ওয়াজ নো এয়ারপ্লেন উইচ ল্যান্ডেড ইন তাইহুকু ডিউরিং দ্য টাইম পিরিয়ড দ্যাট হ্যাজ বিন স্পেসিফাইড ফর দ্য ক্র্যাশ। তো যেখানে একটা প্লেন ক্র্যাশ হয়েছে অথচ এয়ারপোর্টে কোনো রেকর্ডই নেই, কোনো ল্যান্ডিং বা টেক অফ এনি প্লেনস, সেখানে তো আর ওয়েন দ্য গভর্নমেন্ট রেলেভেন্ট গভর্নমেন্ট বলছে সেখানে কোনো ক্র্যাশ হয়নি, আমাদের তো গভর্নমেন্টের ডকুমেন্ট মানতেই হবে। সো জাস্টিস মুখার্জি কমিশন থেকে দ্য স্টোরি স্টার্টেড গিভিং আ ফ্রেশ কন্ট্রোভার্সিয়াল আউটকাম যে নেতাজি ডিড নট ডাই ইন দি এয়ার ক্র্যাশ। রিসেন্টলি আপনি উত্তরপ্রদেশ গেছেন, যেখানে আপনার দেখা হয়েছিল নেতাজির এক প্রাক্তন সঙ্গী নিজামুদ্দিনের সঙ্গে, যেখানে উনি দাবি করছেন নেতাজি এবং তিনি লুকিয়েছিলেন জঙ্গলে। ঠিক কি দাবি করছেন? হোয়াট হ্যাপেন্ড টু নেতাজি? তো সেই সার্চের জন্য, নট রিসার্চ বাট সার্চের জন্য আমি যখন বিভিন্ন লোকের সংস্পর্শে আসি, তখন একটা মাধ্যম দিয়ে জনতা আয়োগ বলে একটা পিপলস কমিশন হয়েছে বেনারসে, তাদের যিনি প্রতিষ্ঠাতা ডক্টর রাজীব শ্রীবাস্তব, তার সুবাদে আমার কর্নেল নিজামুদ্দিনের সঙ্গে আলাপ হয়। ওনার এখন বর্তমান বয়স হচ্ছে 116 বছর, উইচ ইজ ভেরি আনবিলিভেবল, কিন্তু উনি এখনও ভালো করে কথা বলতে পারেন। ওনার হয়তো মানসিক যেটা বলে মেমোরিটা, স্মৃতিশক্তি স্লাইট হয়তো ফেল করে গেছে, কিন্তু অতটা করেনি যতটা মানে এক্সপেক্টেড ফ্রম 116 ইয়ার ওল্ড। তো আমরা যখন ওনাকে প্রথম জিজ্ঞাসা করি যে আপনার কি মনে হয় নেতাজি কি এয়ার ক্র্যাশে মারা গেছেন? আপনি তো ওনার ড্রাইভার ছিলেন, ওনার সারথি ছিলেন, বিভিন্ন যুদ্ধ বিগ্রহতে ওনাকে বিভিন্ন জায়গায় গাড়িতে করে আপনি নিয়ে গেছেন ড্রাইভ করে। উনি প্রথম যে কথাটা বলেন যে আরে আমি আর নেতাজি দুজনে মিলে এয়ার ক্র্যাশের যে রেডিও যে ব্রডকাস্ট হয়েছে, আমরা দুজনে বসে ওটা শুনেছি। আর তার কিছুদিন বাদে আমি বার্মার সিতাং নদীর ধারে তাকে ছেড়ে এসেছি, যেখান থেকে হি টুক সাবমেরিন। সেখানে কোনো সময় বলছেন যে জাপানিজ সোলজার্স কয়েকজন ওনার সঙ্গে ছিল, আবার কিছু ইন্ডিয়ানসও ছিল, তারা ওনাকে এসকর্ট করে কোনো সাবমেরিনে করে আননোন ডেস্টিনেশনে নিয়ে যায়। তো আমি তখন জিজ্ঞেস করলাম যে কর্নেল নিজামুদ্দিন, আপনি কেন গেলেন না? আপনি তো সারথি, ইউ আর দ্য ক্লোজেস্ট ডেট। তখন উনি কেঁদে কেঁদে বলছেন, আমি অনেক করে পায়ে ধরেছি যে নেতাজি আপনাকে ছাড়া আমি থাকতেই পারবো না, আপনি আমায় নিয়ে চলুন। কিন্তু উনি বললেন যে দেখো, এবারে আমি যেখানে যাচ্ছি খুব দুর্গম পথ সেটা, এবং অনেক প্ল্যানিং ইনভলভ আছে, আমার কোনো লাইফের ঠিক নেই, তুমি বরঞ্চ আমি যে রেজিমেন্ট ছেড়ে যাচ্ছি তাদেরকে লুক আফটার করার জন্য থাকো, এবং আমার সঙ্গে যে তোমার সম্পর্ক আছে, যে কটা তার নজির আছে, যা যা ডকুমেন্টস আছে, তোমরা সেই ডকুমেন্টস সমস্ত তুমি ডিস্ট্রয় করো। তো কর্নেল নিজামুদ্দিন তারপরে বললেন যে আমি তারপরে কিছুদিন মিয়ানমারে ছিলাম, মিয়ানমারের পরে যখন আমি এখানে আসলাম, আই হ্যাড টু স্টে ইন মানে ইনকগনিটো, প্র্যাকটিক্যালি ওনাকে লুকিয়ে থাকতে হয়েছে বেশ কিছু বছর ধরে। কেন ওই গান্ধীজি নেহেরুজি যদি জানতে পারেন, ওকে ক্রস করবে, ওকে টর্চার করবে, মেন্টাল টর্চার করবে, ব্রিটিশ উইল পুট হিম বিহাইন্ড বার্স বা মার্ডার করে দেবে, আর করে নেতাজির ওয়্যারঅ্যাবাউটস জেনে নেবে। সেই জন্য
হি হ্যাড টু জাস্ট কিপ কোয়াইট অ্যাবাউট ইট। কিন্তু যেটা সারপ্রাইজিং আমার লেগেছে সেটা হচ্ছে নিশ্চয়ই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ডাজ নট হ্যাভ আ ভেরি উইক ইন্টেলিজেন্স সিস্টেম। নিশ্চয়ই তৎকালীন নেহেরু গভর্নমেন্টের যে ইন্টেলিজেন্স যে এখন আমরা কিছু স্নুপিং ফাইলসও দেখতে পাচ্ছি, হাউ দে স্নুপড আপন দ্য ফ্যামিলি মেম্বার্স, ক্লোজ এইডস। তো আমি একটা জিনিস আশ্চর্য হয়ে যাচ্ছি যে কর্নেল নিজামুদ্দিনের খোঁজ কেউ পেলেন না। কর্নেল নিজামুদ্দিনকে কেউ ডিপোনেন্ট করলেন না। ওনাকে কেউ যদি ডিপোনেন্ট করতো তাহলে তো এই এয়ার ক্র্যাশ নিয়ে এত গল্প এগুলো তো ওখানে ইতি হয়ে যেত। অ্যান্ড ইন 1956 হি ওয়াজ এ ইয়াং ম্যান, হি ওয়াজ এ ইয়াং ম্যান অফ 56। যদি এখন 116 বছর হয়, ওনার বয়স হচ্ছে, ওনার জন্ম বছর হচ্ছে 1900 সালে। উনি সেই ডকুমেন্টটা, ওনার পাসপোর্টটা দেখিয়েছেন যেখানে লেখা আছে যে হি ইজ বর্ন ইন 1900। কর্নেল নিজামুদ্দিন 115 বছরের একজন ব্যক্তি। কোথাও মনে হয়নি যে এই ধরনের কথা উনি ইমোশন বা নোশন থেকে বলছেন? দেখুন, আমি যেটা বলেছি, ওনার মেমোরি লস ইজ নট টু দ্যাট এক্সটেন্ট। যেরকম কোন ডেটে এক্স্যাক্টলি নিয়ে গেছেন, পরে নিয়ে গেছেন, দে বোথ স্যাট টুগেদার অ্যান্ড দে বোথ এনজয়েড দ্য রেডিও নিউজ যে নেতাজি ইজ নো মোর, হি ডাইড ইন আ প্লেন ক্র্যাশ। কোন ডেটে এক্স্যাক্টলি, তার 7 দিন বাদে না 10 দিন বাদে, বা 1 মাস বাদে না 3 মাস বাদে, সেটা নিয়ে ওনার হয়তো একটু কনফিউশন থাকতে পারে। মোর ওভার উনি 2002 থেকে ওখানকার লোকাল মিডিয়া হ্যাজ বিন পারসুইং হিম, where he has been very consistent about this. আর এখন তো এটা তাইওয়ান গভর্নমেন্টই বলে দিয়েছে there was no air crash. So his general যে ওনার ভিউটা, যে both of us we sat together এবং we heard the news of his death and দুজনে মিলে সেটা নিয়ে একটু এন্টারটেইন ফিল করা, তার কিছুদিন বাদে তাকে পৌঁছে দেওয়া, দিস ইজ আ ভেরি ব্রড মানে থট। এটা কোনো মেমোরি লসের ব্যাপারটা না। হয়তো এক্স্যাক্ট ডেটটা, এক্স্যাক্ট টাইমটা, এইটুকুনি ওনার মানে হেরাফেরি হয়ে যেতে পারে। যেখানে হয়তো 2টোর সময় যদি বলেন যে আমি পৌঁছে দিয়েছি, হয়তো ওটা 1:20 হবে। মানে মেমোরি ইজ নট, হি ইজ নট সাফারিং ফ্রম টোটাল মেমোরি লস, অর হি ইজ নট মানে হ্যালিসিনেটিং, মানে ওনার মেন্টাল অবস্থায় হ্যালিসিনেশনের নয়। হি নোজ ইচ অ্যান্ড এভরি ডিটেলস উনি বলে দেবেন। আমার যেটা সারপ্রাইজিং লেগেছে, না শাহনওয়াজ কমিশনে, না খোসলা কমিশনে, ইভেন জেএমসিআইতেও, জাস্টিস মুখার্জি কমিশনেও হি ওয়াজ নট কল্ড ওভার অ্যাজ এ ডিপোনেন্ট। মানে নো ওয়ান নিউ অ্যাবাউট হিম। দিস ইজ সো সারপ্রাইজিং। মানে এর থেকে বোঝা যাচ্ছে যে নো ওয়ান ওয়ান্টস আ সলিউশন। কোনো সরকার, ভারত সরকারের কোনো মানে নান অফ দিস গভর্নমেন্টস, নান অফ দিস পলিটিক্যাল পার্টিস, কেউ এটা মানে সমাধান চাইছিল না। অ্যান্ড দে অল ওয়ান্টেড টু লিভ অন দি এয়ার ক্র্যাশ থিওরি। তো যাই হোক, আপাতত জনতা আয়োগ ইজ মেকিং আ গ্রেট এফার্ট in establishing the fact that the air crash is completely মানে hoax. অবশ্যই এটা জাস্টিস মুখার্জিও ওনার রিপোর্টে বলেছেন যে এয়ার ক্র্যাশ ইজ নন এক্সিস্টেন্ট। তো এখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার উচিত ইমিডিয়েটলি, এটা আমি এক্সপেক্ট করেছিলাম যে 23শে জানুয়ারিতে যখন 100টা ফাইলস ডিক্লাসিফাই হয়েছে, মমতা ব্যানার্জি যখন সেপ্টেম্বর মাসে ফাইলস খুলাসা করেছেন, উনিও ডিক্লাসিফাই করেছেন, অ্যান্ড ইট হ্যাজ কাম আউট ভেরি ওপেনলি দ্যাট দেয়ার ওয়াজ নো এয়ার ক্র্যাশ অ্যান্ড হি লিভড বিয়ন্ড 1945। তাহলে ওনার এখন গভর্নমেন্ট রেকর্ডে যে লেখা রয়েছে যে ওনার ডেথ ইজ 18th August 1945, অ্যাটলিস্ট বিধানসভা, আমাদের পশ্চিমবঙ্গের বিধানসভাতে এবং পার্লামেন্টে, ইন্ডিয়াস পার্লামেন্ট হাউসে এটা পাস করানো উচিত ছিল যে ডিলিশন অফ হিজ ডেট টু বি 18th August 1945, এটা ডিলিট করে দেওয়া উচিত ছিল। বাট নান অফ ইট হ্যাপেন্ড ইন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অর ইন পার্লামেন্ট। সো লেটস হোপ ফর দ্য বেটার ফিউচার। কংগ্রেস গভর্নমেন্ট এবং নেহেরু গান্ধী ফ্যামিলি থেকে স্প্রেড করিয়েছে। স্প্রেড করার পেছনে একটা স্বার্থ আছে। কোটি কোটি টাকা আইএনএ ট্রেজার লুট হয়েছে। সেখানে নেহেরুর ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকে 5 কেজির ওপরে সোনা ট্রান্সফার্ড হয়েছে পার্সোনাল অ্যাকাউন্টে, তার একটা ডকুমেন্ট পাওয়া গেছে। সো একটা ডকুমেন্টে যদি 5 কেজির ওপর সোনা পাওয়া যায়, আপনি ইম্যাজিন করুন হাউ মেনি কেজিস অফ সোনা। এছাড়া ব্রিটিশ এম্পায়ার এখান থেকে বেনিফিটেড হয়েছে। নিশ্চয়ই ট্রেজারির সিংহভাগ ব্রিটিশ এম্পায়ার নিয়েছে, কেন দের আর করসপন্ডেন্সেস, কমিউনিকেশনস উইচ ইমপ্লাইজ দ্যাট। এছাড়া বিভিন্ন যারা তখনকার কালে সহযোগী যারা ছিল, অপোজিং নেতাজি,
because they wanted to remain as representatives of the Britishers. তারা সবাই লুট করেছে। এই লুটটাকে সাপ্রেস করার জন্য দুটো জিনিস দরকার ছিল, দেশের মানুষ যেন নেতাজি সম্বন্ধে আর কোনো প্রশ্ন না করে, তার পুরো ব্যাপারটাকে ঘেঁটে দেওয়া, মানে এত কনফিউজ করে রাখা দ্যাট নো ওয়ান শুড গেট দ্য টাইম অ্যান্ড এনার্জি টু পারসু দি মিস্ট্রি অফ নেতাজি। এমন করে নেহেরু গান্ধী পরিবার এবং ব্রিটিশ এবং তাদের যারা লুট করেছে, তাদেরকে মানে আইএনএ ফান্ড যারা লুট করেছে, তার কুকর্ম করেছে নেতাজির বিরুদ্ধে, তাদের এটা ষড়যন্ত্র, বিরাট ষড়যন্ত্র। নেতাজি বিতর্ক, জঙ্গলে পিঠে লেগেছিল গুলি। ইনফ্যাক্ট উনি একটা ইন্টারেস্টিং স্টোরি বলেছিলেন, ফর উইচ আই হ্যাভ অলরেডি ডিমান্ডেড অন বিহাফ অফ অল অফ আস, যে ওনাকে কোনো ন্যাশনাল অনার দিয়ে রিওয়ার্ড করা উচিত, বিকজ হি সেভ দ্য লাইফ অফ নেতাজি। 1944-এ খুব ভোরের দিকে যখন ওরা যুদ্ধের জন্য একটা প্রিপারেশন নিচ্ছিল, তখন মিয়ানমারের একটা ফরেস্ট এরিয়াতে দুজনে বসে চায়ের দোকানে চা খাচ্ছিলেন নেতাজি এবং উনি। হঠাৎ একটা দমকা হাওয়া আসে, দমকা হাওয়াতে নেতাজি মুখটা পুড়ছিলেন রুমাল দিয়ে, সেই রুমালটা উড়ে যায়। তো যথারীতি সারথি কর্নেল নিজামুদ্দিন উনি উঠে রুমালটা যেই ওঠাতে গেছেন, মুখটা যেই উঠিয়েছেন, দেখা রিভলভারের নল। অ্যাট দ্যাট টাইম ব্রিটিশরা ওনার নামে শুটার সাইট অর্ডার ছিল, করে দিয়েছিল। তো উনি সঙ্গে সঙ্গে নেতাজি বলে নেতাজিকে জড়িয়ে ধরতে স্প্লিট অফ আ সেকেন্ডে গুলির পর গুলি, 3টে গুলি ওনার পিঠেতে, কর্নেল নিজামুদ্দিনের পিঠেতে এসে মারে, এবং সেই বুলেটগুলো ছিল ফর নেতাজি। সো হি সেভড আওয়ার নেতাজিজ লাইফ বাই টেকিং ইন 3 bullets in his back, এবং সেটা এমন করেই লেগেছিল, ইট ওয়াজ নট সো ফেটাল। কিন্তু যাই হোক, তখন লক্ষ্মী সাইকেল, কর্নেল লক্ষ্মী সাইকেল রানী অফ ঝান্সি রেজিমেন্টের উনি হেড ছিলেন, উনি ডাক্তারও ছিলেন বাই প্রফেশন। তো ওনাদের মেডিকেল এড যেটা হতো সেটা হচ্ছে মাটির তলায় ওরা একটা টানেল মতন রাখতো, সেই টানেলের সঙ্গে সঙ্গে কিছুক্ষণ বাদে ওকে নিয়ে যাওয়া হয়, নিয়ে গিয়ে সমস্ত খুব ইন্ডিজিনাসলি আর খুব মানে লোকাল যে অ্যাভেলেবল অ্যাপারেটাস ছিল, বিকজ নোবডি এক্সপেক্টেড যে ভোরবেলা ওরকম কাক ভরে কেউ নল নিয়ে মানে রিভলভার নিয়ে নেতাজিকে শ্যুট করতে আসবে। সো ওই বুলেটগুলো ওইভাবে বের করানো হলো। আমি কর্নেল নিজামুদ্দিনের পিঠে ওই বুলেটের স্কার দেখে এসেছি। নেতাজির অন্তর্ধান নিয়ে বিভিন্ন কমিশন গঠন হয়েছে বিভিন্ন রকম তথ্য দিয়ে, কিন্তু কোনোটাই কোনো কিছুর সাথে মেলেনি। আজ এই রকম একটা তথ্য কোথাও মনে হচ্ছে না ঠিক কতটা বিশ্বাসযোগ্য হবে। The government is saying, a living witness is saying, আর একটা ডিসেন্টিয়েন্ট রিপোর্ট সুরেশ চন্দ্র বোসের যদি আপনি পড়েন, তখন ইট বিকামস টোটালি ক্লিয়ার দ্যাট দেয়ার ওয়াজ নো ক্র্যাশ। আপনি ভাবুন, কর্নেল হাবিবুর রহমান, যিনি নাকি সাপোজিটলি যে ইঞ্জিনটা ওয়াজ সেট অন ফায়ার তার পাশেই ছিলেন, উনি পুরো অক্ষত অবস্থায় ঘুরে ফিরে বেড়ালেন, আর তার পেছনে নেতাজি ছিলেন, তিনি পুড়ে গেলেন। আর যখন একটা প্লেন একটা হাইট থেকে নোজ ডাইভ করে, এখনকার দিনে এত উন্নত প্লেন, সেটার প্যাসেঞ্জাররা কি বেঁচে থাকবে? হোয়াট ডাজ ইউর কমন সেন্স সে? যে ওটার কোনো নোজ ডাইভ যখন করবে একটা প্লেন ফর আ ক্র্যাশ, তার কোনো প্যাসেঞ্জার বেঁচে থাকবে? যে ডেথ সার্টিফিকেট প্রডিউস হয়েছে নেতাজি বলে, সেই ডেথ সার্টিফিকেট অফিসিয়ালি সেজ দেয়ার ইজ আ সোলজার কল্ড ইচারো ওকুরা। একটা জাপানি সোলজার, সে হার্ট অ্যাটাকে মারা গেছে, তার ডেথ সার্টিফিকেটটা ইউটিলাইজড হচ্ছে অ্যাজ নেতাজি। বলুন এটা কত বড় একটা মানে লাই, কত বড় একটা মিথ্যে কথা দেশের জনতার কাছে। সো আজকে আমার সরকারের কাছে এটা অনুরোধ যে 100টা ফাইল ডিক্লাসিফিকেশনে যেটা প্রচণ্ডভাবে বাইরে এসেছে, এয়ার ক্র্যাশ উনি মারা যাননি, বিকজ দ্য ট্রান্সফার অফ পাওয়ার এগ্রিমেন্টেই বলে দেওয়া হচ্ছে ইজ এ ওয়ার ক্রিমিনাল, এবং ওনাকে পেলে কীভাবে ট্রিটমেন্ট করা হবে, হাউ হি উইল বি পিনালাইজড। এবং সেই ট্রান্সফার অফ পাওয়ারে সই করেছে জওহরলাল নেহেরু, তার সহযোগীরা, গান্ধীজি নিউ অ্যাবাউট ইট অ্যান্ড এভরিবডি কেপ্ট কোয়াইট অ্যাবাউট ইট। সো যখন উনি এয়ার ক্র্যাশে মারা যাননি, অ্যান্ড দের ইজ আ লিগাল ডকুমেন্ট টু সাপোর্ট ইট, দের ইজ কর্নেল নিজামুদ্দিন টু সাপোর্ট ইট, অ্যান্ড দের ইজ তাইওয়ান গভর্নমেন্টস submission to accept it. There is Justice Mukherjee Commission status report to support it. তখন air crash should be deleted from the government record. প্রথম, in the floor of parliament, it has to go through the legal process of being discussed in parliament and of deletion. Second, যেটা হচ্ছে, government of India should dissociate from Commonwealth.
কেন যতক্ষণ না কমনওয়েলথ থেকে ডিসোসিয়েট করা যাচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোসের পোস্ট 1945 কি হয়েছে উই উইল নট বি এবল টু নো দ্য ট্রুথ। থার্ড হচ্ছে উই হ্যাভ টু ডিসকার্ড দ্য ট্রান্সফার অফ পাওয়ার। নেতাজি বিতর্ক অতিবৃদ্ধের বক্তব্য কতটা বিশ্বাসযোগ্য? কিছু কিছু জায়গায় আমি দু তিনটে এরকম লোক শ্রী শ্যামাচরণ পাণ্ডেজির সঙ্গে দেখা করেছি। উনি বেনারসের থেকে আরেকটু দূরে থাকেন। ওনার ওখানে ওনার বাবা ছিলেন পিডব্লিউডি অফিসিয়াল আর ইন দ্য 50s, আর উনি নিজে হচ্ছেন এক্স আইবি অফিসার। তো ওনাদের বাড়িতে অনেক দিন আগে একটা খুব শীতের রাত্রে বোধহয় 1950 বা এরকম হবে, এই সময় ওনার বাবা পিডব্লিউডি মিনিস্টার হয়ে পিডব্লিউডি অফিসিয়াল হয়ে ওই রাতের বেলা রাস্তা হচ্ছে, ওখানে একটা নতুন রাস্তা হচ্ছিল হাইওয়ে, তো হয়ে যাওয়ার পরে পেমেন্ট দিচ্ছিল সবাইকে। তো পেমেন্ট দিচ্ছিল, হঠাৎ একজন কৌপিন করা একজন সন্ন্যাসী মধ্যবয়স্ক, খুব লম্বা ফর্সা একদম জলজলে চেহারা, একটা হালকা করে চাদর দেওয়া, এসে बोले बेटा हम आज रात के लिए सोने का जगह होगा इस गांव में, आप बैठो बाबा, हम आपके लिए ले आते हैं, व्यवस्था कर लेते हैं, हम थोड़ा पेमेंट दे दें उसके बाद दे देंगे। तो তখন উনি বসে রইলেন একটা সাইডে, উনি পেমেন্ট করতে করতে হঠাৎ একটা জায়গায় এসে দেখেন যে 2 টাকা কম পড়ছে, পেমেন্ট দিতে 2 টাকা কম পড়ছে একজনকে। ভদ্রলোকের তো মাথা খারাপ হয়ে গেছে, 2 টাকা তখনকার কালে 1950-51-এ এটা একটা বিরাট ইস্যু, 2 টাকা মানে অনেক টাকা। তো খুব চিন্তিত হয়ে গিয়ে খোঁজাখুঁজি করছেন, আবার গুনছেন নিজের কাছে যে টাকাটা ছিল। তখন ওই বৃদ্ধ সন্ন্যাসী বলছেন, মধ্যবয়স্ক সন্ন্যাসী বলছে যে তুমি ওকে না বেশি দিয়ে দিয়েছো, 3-4 জন আগেকার যাকে পেমেন্ট করেছেন তার দিকে তাকিয়ে বলছে তুমি না 2 টাকা বেশি দিয়ে দিয়েছিল, তাই জন্য তোমার আজখন 2 টাকা কম হয়ে গেছে। যখন 10-15 মিনিটের মধ্যে একটা সাধু এত অবজারভেন্ট, কৃষ্ণকান্ত পাণ্ডেজি বললেন এ সাধারণ সাধু নয়, এ কোনো মহাপুরুষ। সেদিন রাত্রে ওনার বাড়িতেই উনি জায়গা করেছিলেন। তো এই সাধু বললেন যে দেখো আমি কি বলে পুরনো কাপড় মানে পুরনো চাদর টাদরের উপর আমাকে দিও না, আমাকে নতুন 2টো চাদর এনে দাও। তো পাশের গ্রামে কম্বল হতো, তো পিডব্লিউডি অফিসিয়াল ওনার একটা তো নেটওয়ার্ক ছিলই, তো উনি 2টো কম্বল এনে ওনার ওই বিছানায় পেতে দেওয়া হলো, উনি থাকলেন। তারপরের দিন বললেন বেটা আমাকে একটা বাসে উঠিয়ে দেবে, আমি পাশের একটা গ্রামে নাম করলেন, সেখানে আমি যাব, পাহাড়ি বাবা এসছেন, ওনার সঙ্গে দেখা করব। তো সেরকম করে ব্যবস্থা করে কৃষ্ণকান্ত পাণ্ডেজি ওরকম ব্যবস্থা করে ওনাকে পাঠিয়ে দিলেন। 3-4 दिन বাদে উনি আবার ফেরত এসে বলে বেটা ও গাঁव हमको अच्छा नहीं लगा, इधर रहने का तुम कर सकते हो? बोला हाँ जरूर बाबा हम तो कर ही सकते हैं। করে ওনাকে ওই নদীর ধারে একটা ছোট্ট গুফা মতন উনি করে দিয়েছিলেন, ওখানে প্রায় মাস 6 মতন ছিলেন। কিন্তু ওই কিছুদিন যাওয়ার পরেই একটা মারমারিং হতে শুরু করে, গুঞ্জন উঠতে শুরু করে, নেতাজি সুভাষচন্দ্র এসছেন, নেতাজি সুভাষচন্দ্র এসছেন। ওনার এমনি ওনারা ডাকতেন শারদানন্দজি বলে, ওনাকে নিজেকে উনি ইন্ট্রোডিউস করেছিলেন শারদানন্দজি বলে। তারপরে পরবর্তীকালে ওনার ভেরিয়াস আদার নামেতে ভেরিয়াস আদার জায়গায় ওনার উপস্থিতি। লাস্ট বাট নট দ্য লিস্ট আমরা জানি যে গুমনামি বাবা বা ভগবানজি ফায়জাবাদের এনার সম্বন্ধে আমরা জানি যে মানে প্রচণ্ডই উনি যে নেতাজি তার যে একটা প্রমাণ সেটা উনি রেখে দিয়ে গেছেন। নেতাজি বিতর্ক নতুন তথ্য কতটা বিশ্বাসযোগ্য? আমার মনে হয় আমাদের যদি সত্যি ভারতীয় হিসেবে যদি গর্ববোধের কোনো জায়গা থাকে, সেটা আরও বৃহৎ আকার নেবে যদি সুভাষচন্দ্র বোসের পোস্ট 1945-এর পরে যেটা ওনার জীবনযাত্রা হয়েছে, অজ্ঞাতবাসে উনি যে কত অ্যাক্টিভ ছিলেন, মানে বোধহয় অ্যাজ প্রেসিডেন্ট অফ আজাদ হিন্দ সরকার যত না উনি অ্যাক্টিভ ছিলেন, তার মনে হয় 2000 টাইমস মোর হি ওয়াজ মোর অ্যাক্টিভ পোস্ট 1945। তো আমার মনে হয় ভারত সরকারের প্রচণ্ড বড় টাস্ক আছে, ইফ দে আর ট্রুথফুল অ্যাবাউট দ্য কজ, তাহলে ভারত সরকারের একটা বিশাল কাজ আছে যে পোস্ট 1945 কীভাবে নেতাজি কী করেছেন, কোথায় কোথায় ওনার ট্রেসেস পাওয়া যাচ্ছে। আর এটা তখনই সম্ভব যখন অফিসিয়ালি এয়ার ক্র্যাশটা উইল বি ডিলিটেড ফ্রম দ্য অফিসিয়াল রেকর্ডস।
আপনি যা বলেছেন আর যা প্রামাণ্য নথি আছে তার সঙ্গে অনেক পার্থক্য আছে। দাবি ও বাস্তবটা মিলবে কিভাবে? আমি বিলিভ করতে বাধ্য হচ্ছি। আই ডোন্ট ওয়ান্ট টু বিলিভ, বাট আমি বিলিভ করতে বাধ্য হচ্ছি। প্রথম কথা হচ্ছে, যে আইটেমগুলো বেরোচ্ছে, ইউ ক্যানট হ্যাভ পার্সোনাল আইটেমস অফ অ্যানাদার। আপনি বলুন, আমরা সাধারণভাবে আমার কোনো বন্ধু, আমার কোনো অ্যাসোসিয়েটেড পার্সোনাল আইটেমস আমার কাছে আসবে? এটা পসিবল? ধরুন বাইনাকুলার্স এসছে ওনার কাছে, টাইপরাইটার এসছে ওনার কাছে, বাবা মার ছবি পাওয়া গেছে যেখানে বাবা মা বলে লেখা রয়েছে, তারপরে ওনার বইয়ের যে কালেকশন এবং সেখানে যে পলিটিক্যাল কমেন্টস, যেরকম হিমালয়ান ব্লান্ডার, ওই চাইনিজ ওয়ারের, ইন্ডো চাইনিজ ওয়ারের বিষয়ে যে বইটা রয়েছে হিমালয়ান ব্লান্ডার, সেখানে একটা জায়গায় উনি নেহেরুকে টিপ্পনি কেটে বলছেন যে সাকলিং পিএম। মানে এই যে কিছু কমেন্টস, একটা বাবার থেকে, একটা সাধুর থেকে আপনি কি এক্সপেক্ট করেন? সে দিনরাত ভগবত কথা বলবে, জব ধ্যান করবে। ডু ইউ এক্সপেক্ট সে ইন্টারন্যাশনাল পলিটিক্স নিয়ে ডিসকাস করবে, সে পলিটিক্যাল কমেন্টস করবে? পলিটিক্যাল কমেন্টস কীরকম কমেন্টস? হাইয়েস্ট লেভেল, প্রচণ্ড বড় স্ট্র্যাটেজিস্ট না হলে সেই কথা বলতে পারে না। তার উপর তার ওই ঘরের থেকে একটা ম্যাপ পাওয়া গেছে রাশিয়ান বর্ডার্স থেকে সে কী করে ইন্ডিয়াতে এসছে, এবং একটা জায়গায় মার্কিং করা রয়েছে। আপনি যদি ওই একটা পার্টিকুলার এরিয়া না নিজে পায় টেরিটোরিয়ালি, আপনি যদি না ক্রস করেন, ইউ উইল নট নো দ্য ডিটেলস অফ দ্যাট প্লেস। সেই সমস্ত ডিটেলস সেই ম্যাপেতে লেখা রয়েছে বাই হিজ ওন হ্যান্ডরাইটিং। এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন কমেন্টস, যেরকম একটা জায়গায় মহানিষ্করণ যেটা রয়েছে, মানে গ্রেট এসকেপ, যেটাতে আমাদের ডক্টর শিশির বোস বলেছেন যে উনি গোমো অবধি রিচ করে দিয়েছিলেন ওনার রাঙা কাকাকে। সেখানে আমেরিকান ইন্টেলিজেন্স যেটা রয়েছে, ওএসএস বলতো তখনকার কালে, এখন তো সিআইএ হয়ে গেছে। তো ওএসএসের রিপোর্টে কিন্তু অন্যরকম দেখা যাচ্ছে। ওএসএসের রিপোর্টে দেখা যাচ্ছে যে উনি শিখ হয়ে, মানে শিখ হিসেবে বাড়ির বাইরে গিয়ে একটা অন্য ব্ল্যাক সেডনে করে উনি চলে গেছেন। আমেরিকান ইন্টেলিজেন্স ডাজ নট ট্যালি উইথ ডক্টর শিশির বোসের অ্যাকাউন্ট। এবং পরবর্তীকালে আমরা দেখেছি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কোনো গ্রেট এসকেপের ওপর ফাইল নেই। এখন নরেন্দ্র মোদী সরকার যে কটা মানে ফাইল এখনও অবধি বের করেছে, ইট ডাজ নট ডিল উইথ এনি গ্রেট এসকেপ ফাইল। তো দের ইজ নো অ্যাকাউন্ট এক্সেপ্টিং দ্য ওএসএস অ্যাকাউন্ট টু কী বলে সে দ্যাট হাউ হি হ্যাড আ গ্রেট এসকেপ। আর কোথাও লেখা নেই যে ডক্টর শিশির বোস ওনাকে ফেলে, মানে এগিয়ে নিয়ে গেছিল। কিন্তু গুমনামি বাবা ভগবানজি এখানে একটা জায়গায় ছোট্ট চিঠিতে যখন ওনাকে জিজ্ঞেস করা হয়েছে, উনি ছোট্টভাবে লিখেছেন, হি হ্যাজ লাইড। মানে ডক্টর শিশির বোস হ্যাজ লাইড অ্যাবাউট ইট। হি হ্যাজ নট রিচড গোমো অবধি ওনাকে নিয়ে যায়নি। তো এই যে ছোট ছোট কমেন্টসগুলো, এই ইন্টারনাল ব্যাপারগুলো একটা সাধুর কাছে কি করে যায়? ভগবানজির যে বক্তব্য, ইট ইজ ট্যালিং উইথ দ্য সিআইএ রিপোর্ট and it is tallying with certain circumstantial evidence. আজকে দেশের জনতার সঙ্গে প্ররোচনা হয়েছে, আজকে দেশের জনতাকে ডিপ্রাইভ করা হয়েছে ফ্রম আ ব্রাইটার ফিউচার। আজকে আমাদের অর্থনীতিকে নিয়ে খেলা করা হয়েছে। ব্রিটেন আমাদের ওপর হুকুমত পারপেচুয়ালি করে যাচ্ছে by through the Commonwealth, through the garb of Commonwealth, এবং and the transfer of power agreement conditions। আর আমাদের যে গোল্ডেন এরাতে নিয়ে যেতে পারতো, আমাদের যে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে করিয়ে দিতে পারতো, সেই নেতাজি সুভাষচন্দ্র বোসকে ওয়ার ক্রিমিনাল ট্যাগ দিয়ে জনতার সঙ্গে চিরকালের জন্য দূরে রাখিয়ে দেওয়ার ব্যবস্থা করে। নেতাজির জনপ্রিয়তা সকলের মধ্যে আপনার দেওয়া তথ্য কতটা বিশ্বাসযোগ্য? আমার মনে হয় দেশের মানুষ অলরেডি জেগে গেছে এবং তারা এই প্ররোচনার শিকার আর হবেন না। তারা নেতাজি সুভাষের খোঁজে বেরিয়ে পড়েছে এবং আগামী দিনে আমাদের একটি স্বর্ণযুগ আসছে, কেন নেতাজি সুভাষকে আমরা তার সিদ্ধান্তের দ্বারা ফেরত পাবো। ক্যামেরা রানার সঙ্গে মুজিব এবং কৃষ্ণার রিপোর্ট, এস নিউজ কানেক্টিং কলকাতা।